আমি সাবধান করে দেই। আসাদুল হাবিব দুলু জীবন সংগ্রাম করে তৈরি করেছে, কোন সংগ্রামে আপোষ করে না। সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সর্বস্তরের জামাতশাসী ভাইরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইরা, আকাশে একটু বৃষ্টি হওয়ার কারণে আমরা সভাটা সংক্ষেপ করতে বাধ্য হলাম, না হলে আমি আরো অনেক কৃষকের চাষি ভাইদের কথা শুনতাম। তো যাই হোক, যেহেতু এই অঞ্চলে আমার জন্ম, শৈশব কৈশোর যৌবনের দিনগুলো লালমনিরহাটবাসী সংগ্রাম আন্দোলনের সঙ্গে আমার রাজনৈতিক জীবন আমি গড়ে তোলার চেষ্টা করেছি। যেখানে অন্যায়, যেখানে অবিচার, যেখানে বৈষম্য, সেখানে আমার কণ্ঠ এবং আমার মুষ্টিবদ্ধ হাত প্রতিবাদ জানিয়েছে। দীর্ঘ 17টি বছর একটি ফ্যাসিবাদী শাসনের আওতায় আমরা সবাই ছিলাম। কথা বলার সুযোগ ছিল না, মিছিল সমাবেশ তো দূরের কথা। এই হাই স্কুলে একদিন আমি পদযাত্রা করে এসেছিলাম লালমনিরহাট শহর থেকে। এই প্রধান শিক্ষক দরজা তালা লাগিয়ে দিয়েছিল গেটে, আমাদেরকে ঢুকতে দেয়নি। তো সেই পরিবেশের পরিবর্তন হয়েছে রক্তপাতের মধ্য দিয়ে। একটি ফ্যাসিবাদী স্বৈর শাসকের পতন করেছে ছাত্র জনতা। এখন মুক্ত বাংলাদেশ, স্বাধীনভাবে কথা বলতে পারি। কেন এত রক্তপাত, কেন এত আত্মহতি, কেন এত শহীদ? শহীদ হয়েছে ভোটাধিকারের আন্দোলনের জন্য, দেশের দুর্নীতি, অন্যায়, বৈষম্যের বিরুদ্ধে। এখনো যদি সেই বৈষম্য, সেই দুর্নীতি বহাল থাকে, তাহলে রক্তপাতের কোনো মূল্য থাকে না। যারা এখনো ওই স্বৈর শাসকের দোষরা ভাবছেন আগের মতো বাংলাদেশ চলবে, তারা ভুলের স্বর্গে বসবাস করছেন। হয়তো একদিনে আমরা পরিষ্কার করতে পারবো না, কিন্তু আমরা যাত্রা শুরু করেছি বিরতিহীন ভাবে। যতদিন পর্যন্ত এই দুর্নীতি, অন্যায়, জুলুম, বৈষম্যের অবসান ঘটবে না, আমরা জনগণের কাতারে থাকবো। জনগণ নিয়ে আমরা আন্দোলন করব। এখন কিছুই হয়নি চাষি, তামাক চাষি ভাইদের নিয়ে সামান্য একটু আলোচনা করেছি মাত্র। আমরা গত কয়েকদিন আগে আমাদের সম্মানিত জেলা প্রশাসক সাহেবকে আমি বলেছিলাম যে আমি শুনি যে প্রায় সময়ে তামাক চাষিদের সঙ্গে কোম্পানিরা নানান ধরনের হয়রানি, বৈষম্য করে থাকে। আপনি কি জরুরি মিটিং করেন, সেই মিটিং এ অন্যায়, বৈষম্যগুলো দূর করার চেষ্টা করেন। উনি একটা সভা আহ্বান করেছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ে। সেই সভায় আমি উপস্থিত ছিলাম, চাষিদের প্রতিনিধি উপস্থিত ছিল, কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানে আমরা কতগুলো চাষিদের পক্ষে দাবি উত্থাপিত হয়েছিল। সেই দাবিগুলো যুক্তিসঙ্গত। আমি বলেছি এই দাবির সঙ্গে আমি একাত্মতা ঘোষণা করলাম। সেই দাবি আদায় করতে গেলে তো আপনাদের সংগঠনের প্রয়োজন হবে। বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ভাবে কথা বললে দালাল চক্ররা, বেনিয়া, ফরিয়ারা সেই আন্দোলনটাকে প্রথমেই নষ্ট করে দেওয়ার চেষ্টা করে, নানান ষড়যন্ত্র করে। তো সেই কারণে আলোচনা হয়েছে মাত্র, এখনো কিছুই কাজ শুরু করিনি। এখন এই কোম্পানির দালালরা বাজারে নানান কথা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি সাবধান করে দেই। আসাদুল হাবিব দুলু জীবন সংগ্রাম করে তৈরি করেছে, কোন সংগ্রামে আপোষ করে না। ওই সমস্ত দালাল যারা কৃষকের ভাগ্য নিয়ে ছিনিমিনি করেছেন, অতি অল্প সময় ওই সমস্ত চিন্তা, চেতনা, ধারণা থেকে দূরে সরে যান। বাজারে নানান কথা ছড়াচ্ছেন আপনারা। আমি তামাক কিনবো, তামাক কোম্পানি কিনলে ন্যায্য মূল্যে কিনতে হবে। এই সমস্ত দালাল হচ্ছে কোম্পানিদের পোষা গোলাম। আমরা কি চাই? আমার এলাকার মানুষ দরিদ্র, গরিব, কত দরিদ্র। কিছুদিন আগে আপনারা জানেন আমরা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আন্দোলন করেছি।
অনেকেই সে আন্দোলনে শরীক হয়েছে। সেই আন্দোলন শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছি আমরা। আজকে সারা বিশ্ব কাঁপার ফলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চীন সফরে গিয়েছেন। চীনের সঙ্গে চুক্তি করছেন অতি অল্প সময় যাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়। কোন দাবি, কোন ন্যায্য অধিকার আন্দোলন ছাড়া কি আদায় হয়েছে অতীতে? এই বেনিয়া ফেসিস জালিম সরকারকে কি বিনা রক্তপাতে, বিনা আন্দোলনে কি আমরা ক্ষমতা থেকে নামাতে পেরেছি? সুতরাং আন্দোলন ছাড়া অধিকার প্রতিষ্ঠা হয় না। এই শেখ হাসিনাই অনেকবার গাম্ভীর্যতার সঙ্গে হ্যাডাম নিয়ে বলেছে কবে হবে আন্দোলন। কত আন্দোলন তো আমি দেখলাম, এমন আন্দোলনের ঝড় উঠেছে আমি বলতাম যে বঙ্গোপসাগরে ভেসে যাবে, বঙ্গোপসাগর থেকে দিল্লিতে চলে গেছে। সুতরাং অহংকার হ্যাডাম ভালো না। আমরা জেলাবাসীর দুঃখ কষ্টের জন্য আমরা তার দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি। এটা কি অন্যায় করেছি আমরা? তাদেরকে শক্তি দেওয়ার জন্য, সাহস দেওয়ার জন্য। আমার এলাকার মানুষের কর্মসংস্থান নাই, শিল্প কারখানা নাই, চাকরি নাই বেকার ছেলেদের, তারা হয়তো একটা অর্থকারী ফসল হিসাবে তামাককে বেছে নিয়েছে। নাহলে বিষাক্ত চাষ আমার এলাকার লোক। বাংলাদেশের 64 জেলার মধ্যে কয়টি জেলা করে? মানে 3-4টা জেলা করে মাত্র। যে এলাকার মধ্যে কর্মসংস্থান রয়েছে তাদেরকে 1000 টাকা দিলে তারা তামাক চাষ করবে না, কারণ আমাদের এলাকার মানুষের কোনো উপায় নাই। সে কারণে এরা তামাক চাষটা বেছে নিয়েছে। এটা বিষাক্ত, এটা মানুষের স্বাস্থ্য হানিকর করে, জমির উর্বরতা শক্তি নষ্ট করে, আবহাওয়া নষ্ট করে, পরিবেশ নষ্ট করে, পরিবারের মানুষকে দুঃখে দুঃখে নানান রোগে আক্রান্ত করে। এমন একটি চাষ যে চাষের মধ্যে ছেলে, সন্তান, বউ, মেয়ে সবাই মিলে কাজ করে, সবাই স্বাস্থ্য ঝুঁকিত থাকে, তারপর তারা ন্যায্য মূল্য পায় না। কোম্পানি নানান ষড়যন্ত্রের মধ্যে আমার লোককে নানান ভাবে হয়রানি করে, আর আমি কথা বললে ওদের কষ্ট লাগে। আমি মনে করি আমরা যদি 17 বছর আগে থেকে কথা বলার স্বাধীনতা পেতাম, তাহলে অনেক আগে কোম্পানিগুলোকে তামাক ক্রয়ের ক্ষেত্রে একটা স্বচ্ছ নিয়ম নীতি আমরা প্রচলন করতে সক্ষম হতাম। কিন্তু কথা বলতে পারিনি। কথা বললেই মামলা, কথা বললেই গুম, কথা বললেই খুন। আর বড় বড় দালাল চক্র করেছে, তারা টাকার মালিক হয়েছে, তারা লাঠি সোনার আমদানি আমাদের আক্রমণ করে। এই পরিবেশ থেকে আমরা মুক্ত হয়েছি রক্তপাতের মধ্য দিয়ে। আমি কোম্পানির লোক নিশ্চয়ই আমার বক্তব্য শুনছেন। আমি আবারও বলি, আমার এলাকার লোক অনেক কষ্ট করে, জীবনের ঝুঁকি নিয়ে, স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এই চাষে যুক্ত হয়েছে। সুতরাং এই সমস্ত ঝুঁকিপূর্ণ মানুষের সঙ্গে কোনো প্রতারণা করবেন না। এরা তো কিছু দাবি করে নাই, সামান্য কয়েকটি দাবি। প্রথম দাবি আপনারা করলেন যে তামাকের যে মূল্যটা নির্ধারণ করা হয় সেটি শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম থাকে। একই রকম কেন থাকে না সে তদন্ত করে আমি বের করেছি। অর্থাৎ যে কৃষক ভাইরা অভাবের তাড়নায়, কষ্টের তাড়নায়, লোন পরিশোধ করার তাড়নায় তামাক বিক্রি করে দেয় হাটে বাজারে, সেই তামাক বড় বড় মজুতদাররা মজুত করে রাখে। যখন কৃষকের তামাক শেষ হয়ে যায় তখন এই মজুতদারদের কাছে কোম্পানিরা তামাক কেনে উচ্চ মূল্যে। ওনারা আমাকে বলে টিপি ছাড়া তো আমরা কারো কাছ থেকে তামাক কিনি না। টিপিতে যে বৈষম্য, টিপিতে যে দুর্নীতি, সেটাও আমরা তদন্তে প্রমাণ পেয়েছি। কৃষকের কাছে 100 টিপি, দালালের কাছে 200 টিপি। সুতরাং টিপির দুর্নীতি আর চলবে না। আমার বক্তব্য পরিষ্কার, কৃষক আর কোম্পানি মাঝখানে কোনো করিয়া দাম থাকতে পারবে না, সরাসরি কিনতে হবে। আমি জিজ্ঞাসা করছি সেদিন হাটে বাজারে যে তামাক বিক্রি হচ্ছে কারা কিনে? কোম্পানিতে এখনো কাহিনী শুরু করেনি। নিশ্চয়ই আপনাদের নির্দিষ্ট দালাল, তারা কিনে রাখতেছে। তাহলে মূল্য শুরু থেকে একই রকম নির্ধারণ করতে হবে, এটা আমাদের দাবি। কি বলেন আপনারা? একই মাল, একই জিনিস আপনি এপ্রিল মাসে কিনবেন 178 টাকা, কৃষকের যখন শেষ হবে জুন মাসে আপনি কিনবেন 205 টাকা। এটা তো চলতে পারে না। এটা একটা সহজ সুন্দর দাবি আমার। যখন কৃষি উপকরণ নেন, সার, বীজ, কীটনাশক,
বাজারে গভর্নমেন্টের নির্ধারিত মূল্যে সার দিতে হবে। বাজারে যে দাম তার চেয়ে আপনি দাম বেশি করতে পারবেন না। কি সার কীটনাশক যিনি দেবেন সেটি গভর্নমেন্টের নির্ধারিত মূল্য দিতে হবে আপনার। এটা আমরা তো দাবি করেছি, এটা কি অন্যায় করছি আমরা? তাহলে সেই মূল্য তাদেরকে দিতে হবে, সেই মূল্য কৃষককে দিতে হবে, তার বেশি নেওয়া যাবে না। তারপরে আপনাদের একটা সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ কাজ হচ্ছে তামাক চাষ। আমার কৃষক ভাইরা স্বাস্থ্যহানি হয়েছে, বিষাক্ত নিকোটিনের এখানে অনেকে ক্যান্সার আক্রান্ত হয়েছে। কোটি কোটি না হাজার কোটি টাকার ব্যবসা করে যাচ্ছেন আপনারা আমার জেলা থেকে। একটা হাসপাতাল করেছে আমার জেলায়, আমি দাবি করেছি একটা হাসপাতাল করেন, ওই চাষিদের যাতে সহজ ইতে তারা স্বাস্থ্য সেবা নিতে পারে। একটা চ্যারিটি করেন না আপনারা, একটা জনকল্যাণ কোনো কাজ আপনারা আমার জেলায় করেন নাই, একটা স্কুল একটা মাদ্রাসা করেননি আপনারা, একটা এতিমখানা বানাননি আপনারা। সুতরাং হাসপাতাল করতে হবে এবং আধুনিক একটি স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করতে হবে, যাতে করে আমার কৃষকের ভাইয়েরা তার সন্তানকে অল্প পয়সায় বাড়ির কাছে উচ্চতর শিক্ষা দিতে পারে। হাজার কোটি টাকার ব্যবসা হয় এখান থেকে। কোম্পানির লোকরা মোটামুটি হচ্ছে ভাগ, আমার আপত্তি নাই, কিন্তু আমার এলাকার মানুষ যে চাষ করতে গিয়ে ঝুঁকি নিচ্ছে তাদের জন্য আপনারা কি করেছেন? কিছুই তো পারেন না, করেছে কি? তো সুতরাং একটি হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে এখানে। এগুলো আমাদের যৌক্তিক দাম। প্রতি বছরে জিনিসের দাম হুল করে বাড়ে, তামাকের দাম বাড়ে না কেন? আজকে লেবারের দাম বেড়ে গেছে, আজকে সারের দাম বেড়ে গেছে। সুতরাং বাজারের অন্যান্য দ্রব্য সামগ্রীর সঙ্গে সামঞ্জস্য রেখে তামাকের মূল্য নির্ধারণ করতে হবে। কত পরিষ্কার আমার। সুতরাং চাষ বেশি হয়েছে, এখন নতুন ষড়যন্ত্র করছে আমার, জানা হবে না। ওনারাই বীজ দিয়েছেন আমাদেরকে, বীজ তো বাইরে থেকে আমরা কিনি। সুতরাং যা উৎপাদন হয়েছে তা সব খরিদ করতে হবে আপনারা। কেন করে না? কেন এত জুলুম, কেন এত বৈষম্য? আমাদের কোনো সংগঠন নাই, আমাদের পক্ষে কেউ কথা বলে না, আমরা সমস্যার কোনো আন্দোলন করতে পারি না, যার কারণে আজকে আমাদের উপর এত নির্যাতন, এত বৈষম্য। আপনারা চিন্তা করেন, একটা যদি ছোট্ট রিক্সা আলাকে মারতে যান, রিক্সা সমিতি ওখানে দাঁড়ায় যায়। একটা দোকানদারকে আক্রমণ করবেন, দোকানদার সমিতি দাঁড়ায় যায়। সুতরাং তামাক চাষীদের তো কোনো সমিতি নাই, কমিটি নাই, লোক নাই, ব্যক্তিগত আসতেছেন আর যাচ্ছেন। সুতরাং আমি প্রস্তাব রাখবো, আপনারা একটা শক্তিশালী লালমনিরহাট জেলা তামাক চাষী সমিতি গঠন করুন, যারা যারা আপনাদের প্রতিনিধি হিসাবে প্রশাসনের সঙ্গে কথা বলবে। প্রশাসনকে আমার বলা হয়েছে বিসিএসপি সাহেবকে যে অতীতে যা নির্যাতন হয়েছে আর যেন নির্যাতন না হয়। যদি নির্যাতন হয়, এই যে রক্তপাত হয়েছে, এত আত্মহুতি দিয়েছি, তাহলে বাংলাদেশের মানুষ কি পরিবর্তন দেখবে? সুতরাং ওনারা বলে যে প্রতিনিধি কারা, তাদের সঙ্গে আমরা বলবো। সুতরাং আজকের মিটিং এর পরেই হোক, যখনই হোক, অতি সত্ত্বর গত তারিখের পর গতকালকে একটি সভা হওয়ার কথা ছিল, রিক্সা বলে প্রতিনিধি আসেনি, আমরা মিটিং করতে পারি না। বরং আজকে যদি পারেন একটা কমিটি করে দিলে সেই প্রতিনিধিরা ওই কোম্পানির লোক এবং ডিসি তিন বৈঠক করে সিদ্ধান্ত নেবে এখানে কিভাবে এটা পরিচালিত হবে। বিভিন্ন কোম্পানি যাত্রীদের বলবো না, চাষিদের শেড রয়েছে, অপেক্ষার শেড অনেক কোম্পানির নাই। আছে কি? আপনারা রোদে বৃষ্টিতে খরায় কষ্ট করে দাঁড়িয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা, আমি দেখি রাস্তার মধ্যে। সব কোম্পানিকে বলবো প্রত্যেক চাষি ভাইদের জন্য ওখানে অবশ্যই ছাউনি রাখতে হবে, বাধ্যতামূলক। কৃষক জন্য তাদের কোনো মর্যাদা নাই, তাদের কোনো সম্মান নাই। হ্যাঁ, আপনারা অফিসার হয়েছেন, আপনারা এসি রুমে থাকবেন, আর আমার কৃষক বৃষ্টি রোদের মধ্যে পড়বে, অল্প সময়ের মধ্যে করতে পারে, তারা কোটি কোটি টাকার মানে শেড বানিয়ে দিতে হবে যাতে কৃষক বৃষ্টি রোদে না পড়ে। কৃষকদের জন্য সুপ্রিয় পানির ব্যবস্থা রাখতে হবে ওখানে। প্রয়োজন হলে তারা একটা ন্যায্য মূল্যের খাবারের দোকান চালু করতে পারে। স্মৃতি যাদের আছে তারা টোকেন দিবে, ন্যায্য মূল্যে খাবার গ্রহণ করবে।
কখন খাবে, কোথায় খাবে, তার কোনো নিশ্চয়তা নেই। এগুলো তো বেসিক জিনিস। তাদের ওয়াশরুম নাই, কোথায় যাবে প্রকৃতির ডাকে তার কোনো ঠিকানা নেই। কিছু কিছু কোম্পানি এত করেছেন, সমস্ত কোম্পানিকে বলবো অবশ্যই ক্রয় কেন্দ্রের পাশে কৃষকদের যাওয়ার জন্য বাথরুম, ওয়াশরুম আপনারা নির্মাণ করে দিন। এই দাবিগুলো আমি আপনাদের পক্ষে উচ্চারণ করতে চাই। এখানে দালাল তৈরি হবে, কোন দালালের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। সংগ্রাম আমরা শুরু করেছি, একটার পর একটা দাবি আদায় করবো ইনশাল্লাহ আপনাদের পক্ষ হয়ে। একদিনে হয়তো হবে না, কিন্তু আমরা যদি হতাশ হয়ে যাই, আমরা যদি পিছিয়ে যাই, তাহলে হবে না। গভর্নমেন্টের সঙ্গে তো আমার কোম্পানির CSR টাকা দেওয়া যায় 6%। তামাক চাষ করে লালমনিরহাটের লোক আর ট্যাক্স দিলে সেন্ট্রাল গভর্নমেন্টকে, ভালো কথা দিতে পারে, কিন্তু সেই ট্যাক্সের টাকা লালমনিরহাট ডেভেলপমেন্টে কোনো ব্যবহার করা হয় না। আমরা বলবো অবশ্যই সেখান থেকে লালমনিরহাট সরকারি কোষাগারে তার 1% ট্যাক্স জমা দিবে, সেই ট্যাক্স দিয়ে আমাদের লালমনিরহাটের ডেভেলপমেন্ট হবে। সেটা সরকার করবে। সরকারের যেন স্কুল করতে পারে, রাস্তা করতে পারে, এতিমখানা করতে পারে, বিভিন্ন ধরনের জনহিতকর কাজ করবে। অর্থাৎ আমার এলাকার ট্যাক্সের টাকা নিয়ে আপনি নোয়াখালী বরিশালের লোকের কাজ করবেন আর লালমনিরহাট লোক চুপ করে বসে থাকবে, এটা হতে পারে না। আমার কথাগুলো পরিষ্কার। আমি চাই এখন আপনারা একটা সংগঠন দাঁড় করাবেন, জীবনের ঝুঁকি নিয়ে, যেহেতু তামাক চাষ করেছেন, অন্য অন্য অর্থকারী ফসলের মূল্য পাওয়া যায় না, মানুষ এখান থেকে এখনো একটু টাকার আশায় এত বড় ঝুঁকি নিয়েছেন আমার কৃষক সমাজ। সুতরাং তাদের উপর যাতে আর কোনো নির্যাতন না হয়, কোনো বৈষম্য তৈরি করা হয় না। কোম্পানির ভাইদের আমি বলতে চাই, যারা আপনাদেরকে মাঝখানে রেখে ব্যবসা করেছে, যারা বিভিন্ন ফিল্ডম্যানরা দুর্নীতির আশ্রয় নিয়েছে, তাদের অতি সত্বর সেখান থেকে চাকরিচ্যুত করতে হবে। কোন দুর্নীতিবাজকে আপনাদের সামনে রাখতে পারবেন না। কৃষক আপনাদের প্রাণ, কৃষক আপনাদের আস্থা। সুতরাং কৃষকের সঙ্গে ভালোবাসা করে, মাঝখানে কোনো মধ্যসূত্র ভুগিয়ে রাখতে পারবেন না। আমরা জানি এরপরও করার চেষ্টা করবেন। তথ্য যদি আমাদের কাছে আসে, আমরা যদি আপনাদেরকে তালিকা দেই, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন। আমি মনে করি যে এই যে 11 দফা একটা দেয়া হয়েছে জেলা প্রশাসকের কাছে, প্রত্যেকটা দফা যুক্তিসঙ্গত। আমি জানি না, গত বছর 178 টাকা প্রথম ক্রয় করা হয়েছিল, পরে 205 টাকা ক্রয় করা হয়েছিল ডিবিসি থেকে। এটা নাকি কথা ছিল ওনাদের যে এটা টাকা পরে দেওয়ার কথা। আমি জানি না সেটা যদি দেওয়ার কথা থেকে ওনারা দিবেন, তবে ভবিষ্যতে বলি মূল্যটা একবারে নির্ধারণ করে দিবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে একই লেভেলের থাকে। এইটা না করলে ওই ব্যবসায়ীরা কৃষকের কাছ থেকে অল্প মূল্য কিনে কৃষকের হয়রানি করে আপনাদের গোডাউনে তামাক দিয়ে দেবে। কোন ব্যবসায়ীর কাছ থেকে তামাক আপনারা কিনতে পারবেন না। আমি মনে করি আলোচনা আর আমার দীর্ঘ করার প্রয়োজন নেই। আমি মনে করি আমরা ঐক্যবদ্ধ থাকবো। যতই ষড়যন্ত্র কোম্পানির কোটি কোটি টাকা আছে, নানান ভাবে সহায় দিয়ে আমাদের আন্দোলনকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে, নানান কথা বলতে পারে। সমস্ত ষড়যন্ত্রের বেড়াজাল ভেঙে কৃষকের অধিকার প্রতিষ্ঠা করব আমরা। এবং আমি যে দাবিগুলো দিচ্ছি, আগামীকাল আমরা এই সমিতির মাধ্যমে লিখে প্রশাসনের মাধ্যমে আমরা জমা দিব, যে দাবিগুলো অতি সত্বর পূরণ করা হোক। এটা যদি পূরণ না করা হয়, তাহলে দেখা যাবে যে কৃষককে হয়রানি হচ্ছে, সে হয়রানি থেকে আমরা তাদেরকে মুক্ত করতে পারবো না। আমাদের এই জেলায় এই কৃষকের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে, লালমনিরহাটের উন্নয়নের পক্ষে কথা বলার লোকের সংখ্যা খুব কম। সবাই সুবিধাবাদী এবং সবাই কিছু কিছু মানুষ ওই লুকোচুরের মধ্যে হারিয়ে যায়। আমরা যাতে কেউ হারিয়ে না যায়। জানি ষড়যন্ত্র হবে, নানান কথা বলবে, আপনারা আমার উপর আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, আমি আপনাদের পক্ষে লড়াই করবো আজীবন। সুতরাং কথা আর বাড়াতে চাই না। আশা করি একটা সুন্দর কমিটি আপনারা করে দিবেন, যে কমিটিকে আমি কালকে জেলা প্রশাসক সাহেবকে দিব। আমরা যদিও ক্ষমতায় এখনো যাইনি, ক্ষমতায় না গেলেও জনগণের ভালোবাসা নিয়ে আমরা আপনাদের পক্ষে লড়াই করব। ক্ষমতায় গেলে অনেক বেশি শক্তি সঞ্চয় হয়, অনেক বেশি কাজ করা যায়, সেটা যদিও হচ্ছে না। তারপরে যতদিন যেতে পারবো না, ততদিন পর্যন্ত আপনাদের পাশে আমি থাকবো। সুতরাং আপনারা সবাই ভালো থাকেন। এবং আমি আশা করি এই যে ঘুরে ধরা তামাক ব্যবসায়ীদের যে তামাক ক্রয়ের ক্ষেত্রে, এবং আরেকটি কথা বলবো যে তামাক যে আপনি সকাল 9টায় নিয়ে আসে, রাত 9টা বন্ধ দাঁড়িয়ে থাকে কৃষক।
এটা দরকার হয় বুথ বাড়িয়ে দিতে হবে, বুথ বাড়িয়ে দিতে হবে যাতে কৃষক কম হয়রানি হয়। এবং আপনাদেরকেও আমরা বলবো উন্নত যাতে তামাক চাষ করেন, যাতে মূল্য বেশি পান। সুতরাং আপনি উন্নত তামাক চাষ করবেন না, বেশি মূল্য চাবেন, সেটাও কিন্তু হবে না। আমি মনে করি ভালো তামাক চাষ করবো, ভালো তামাকের দাম আমরা পেতে চাই। সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এবং জানি না কবে পানি শুরু হবে, বছরে 15 সম্ভব দেখবো, একদিন দুদিন পিছিয়ে দিলে কোনো সমস্যা নাই। আগামী রোববারে যাতে সভাটা হয় এই কৃষক প্রতিনিধি, প্রশাসন এবং তামাক কোম্পানির মাধ্যমে, এই দাবি নিয়ে কতটুকু তারা আমাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবে, তারপর প্রয়োজন হলে এক দুদিন পিছিয়ে বাহিনী শুরু হবে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ।